Assalamu alaikum and a very good morning to everyone. This is Muhammad Kausar Alam, Assistant Teacher of Chakuria Purok Vidyapith, welcoming you to my first online class. This class has been recorded with a view to teaching the students of class 5. So, dear students of class 5, get ready with your textbook, pen, pencil or any other thing that you may need while watching my video. Okay? So, dear students, how are you? I hope all of you are fine, safe and sound and staying at home with your family. I'm also fine by the grace of Almighty Allah. It's been a long time we don't see each other. The reason is very clear. Due to an unexpected epidemic named COVID-19, all education institutions have been closed and your PUC exam for this year has been suspended as well. But from the very beginning, since the epidemic broke out, our government has been trying to ensure a possible online teaching method for you. Inspired by the government decision, our school also has launched these online classes directed by our Honorable Head Teacher, Mr. Nurul Akhir. I would like to give a big thank to our Honorable Head Teacher, Mr. Nurul Akhir, and all who have been engaged with these classes. Anyway, this is my first class in front of a camera. So please ignore the minor problems while watching my class and don't hesitate to suggest me regarding the class to make it more attractive. Now let's be engaged with our today's topic. For a better and clear understanding, I would like to continue the rest of my session of my class mostly in Bangla. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল টপিকে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে চাই। আশা করি ভিডিওটা দেখে তোমরা সবাই মজা পাবে এবং আমাদের আজকের পাঠের যে কনটেক্সট এটা অবশ্যই সেখান থেকে তোমরা বের করার চেষ্টা করবে। আশা রাখছি তোমরা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। সো লেটস এনজয় আ ভিডিও ফার্স্ট। এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা তোমরা দেখলে তোমাদের এটা কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। তো এই গল্পের যে কনটেক্সট আমরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। আমি তোমাদেরই ইংলিশ ফর টুডে ক্লাস 5 এই বই হতে ইউনিট 14 এর একটা লেসন আজকে ডিসকাশনের জন্য বেছে নিয়েছি, যেটার টাইটেল হচ্ছে স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দি টর্টয়েস। স্টোরি দ্য হেয়ার অ্যান্ড দি টর্টয়েস। এখন আমরা মূল ডিসকাশনে যাওয়ার পূর্বে ওই টেক্সট থেকেই কিছু শব্দের বাংলা অর্থ জানার চেষ্টা করব, কারণ ভোকাবুলারিটা আমাদের ইংলিশের ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য অথবা যে কোনো টপিক বা টেক্সট ক্লিয়ারলি বোঝানোর জন্য বা বোঝার জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, এখন আমি বোর্ডে কয়েকটা শব্দ এখানে লিখেছি। তো প্রথম শব্দটা একটু খেয়াল করো সবাই, টর্টয়েস। টর্টয়েস শব্দের অর্থ আমরা একটু আগে যে ভিডিওটা দেখলাম, একটা কচ্ছপ এবং একটা খরগোশের গল্প ছিল এবং সেখানে মূল ক্যারেক্টারটাই ছিল এই টর্টয়েস। তো টর্টয়েস শব্দের অর্থ ইতিমধ্যে
নিশ্চয়ই তোমরা বুঝে গেছ টর্টয়েস শব্দের অর্থ কচ্ছপ। ঠিক আছে, আচ্ছা, তো পরের শব্দে যাচ্ছি। পরের শব্দ আমাদের ওই গল্পের আরেকটি ক্যারেক্টার, খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, হেয়ার। হেয়ার শব্দের অর্থ খরগোশ। হেয়ার শব্দের অর্থ কি? খরগোশ। আমাদের পরের শব্দ অ্যানিম্যাল। অ্যানিম্যাল শব্দের অর্থ পশু বা প্রাণী, অর্থাৎ পশু হতে পারে, প্রাণী হতে পারে। আমি বোর্ডে লিখতেছি, সবাই একটু খেয়াল করো। পশু বা প্রাণী। আমাদের পরের শব্দ ফাস্টেস্ট। আমরা হয়তো আগে ফাস্ট শব্দের অর্থ জেনেছি। ফাস্ট শব্দের অর্থ দ্রুত, আর ফাস্টেস্ট শব্দের অর্থ দ্রুততম। অর্থাৎ আমরা যখন কারো স্পিডকে, তার গতিকে অন্য আরেকজনের সাথে তুলনা করি এবং এটা অনেকের মধ্যে যখন সেটা তুলনাটা হয়ে যায়, তখন সেটা ফাস্টেস্ট হয়। মনে করো 10 জন দৌড়াচ্ছে, এখন 10 জনের মধ্যে যে সবচেয়ে বেশি স্পিডে দৌড়াচ্ছে সেই হলো ফাস্টেস্ট, অর্থাৎ দ্রুততম। তাহলে ফাস্টেস্ট শব্দের অর্থ কি? দ্রুততম। পরের শব্দ স্লোয়েস্ট। এই স্লোয়েস্ট তোমার ফাস্টেস্টের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ ফাস্টেস্ট যদি হয় দ্রুততম, তবে স্লোয়েস্ট শব্দের অর্থ ধীরতম। অর্থাৎ যে সবচেয়ে ধীরে চলে। অ্যাংরি, অ্যাংরি শব্দের অর্থ, এটা আমাদের কাছে একটা পরিচিত শব্দ। অ্যাংরি শব্দের অর্থ রাগান্বিত। পরের শব্দ ন্যাপ। ন্যাপ শব্দের অর্থ হালকা ঘুম। ন্যাপ শব্দের অর্থ হালকা ঘুম। অর্থাৎ আমরা সচরাচর প্রতিদিন যে আমরা রাত্রে যে ঘুমটা দিই, ওটাকে ঠিক ন্যাপ বলা যাবে না। কারণ ন্যাপটা হলো আমাদের অনেক সময় আমরা টায়ার্ডনেসের কারণে বা বিভিন্ন কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য ঘুমিয়ে থাকি, সেটাকে বলা হয় ন্যাপ। অর্থাৎ ন্যাপ অর্থ হালকা ঘুম। আর আমাদের এই লাস্ট শব্দটা হলো রেইজ। রেইজ শব্দের একাধিক অর্থ রয়েছে, তবে আমাদের এই কনটেক্সটে, আজকের কনটেক্সটে রেইজ রেইজ শব্দটা যে অর্থে ব্যবহৃত হয়েছে সেটা হবে তোমার দৌড় প্রতিযোগিতা। রেইস শব্দের অর্থ দৌড় প্রতিযোগিতা। তবে এটাও মনে রাখবে, যে কোনো গতি বিষয়ক প্রতিযোগিতাকে রেস বলা যাবে। যে কোনো গতির প্রতিযোগিতাকে রেস বলা যাবে। তবে আজকের প্যাসেজে, আজকের কনটেক্সটে আমরা দৌড় প্রতিযোগিতা হিসেবে নিয়েছি। রেস শব্দে আরও একাধিক অর্থ আছে, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। এটা বর্ণও হতে পারে। রেস শব্দ অর্থ বর্ণ, জাতি, বিভিন্ন শব্দ হতে পারে। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা যে কয়েকটি শব্দ পড়লাম, দেখো শব্দগুলো আবারও আমি একটু রিভিউ করার চেষ্টা করছি, আমার একটু ভালোভাবে খেয়াল করো। টর্টয়েস, টর্টয়েস অর্থ কচ্ছপ। হেয়ার, এর অর্থ খরগোশ। অ্যানিম্যাল, পশু বা প্রাণী। ফাস্টেস্ট, দ্রুততম। স্লোয়েস্ট, ধীরতম। অ্যাংরি, রাগান্বিত। ন্যাপ, হালকা ঘুম। রেস, দৌড় প্রতিযোগিতা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আমাদের আজকের টেক্সটের মূল ডিসকাশনে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ পর্যন্ত কয়েকটা শব্দের অর্থও জানার চেষ্টা করলাম, যাতে আমাদের টেক্সটটা ভালোভাবে বুঝতে সুবিধা হয়। তো মূল টেক্সট আমি পড়তেছি, তোমরা একটু সবাই খেয়াল করো
এবং এক্ষেত্রে আমার সাথে সাথে তোমরা উচ্চারণ করার চেষ্টা করো। আমি কিভাবে পড়তেছি সেটাও খেয়াল করো এবং গল্পটা পড়ার সময় অবশ্যই প্রত্যেকটা লাইনের মধ্যে কি ইনফরমেশন আমাদেরকে দেওয়া হচ্ছে এটা অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে, বুঝতে হবে, যাতে পরবর্তীতে আমরা যখন কোনো এক্সারসাইজ করতে যাব তখন আমরা ইনফরমেশনটা ভালোভাবে কাজে লাগাতে পারি। ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় আমরা সহজ জিনিসগুলো ভুল করে বসে থাকি। ঠিক আছে? সেক্ষেত্রে প্যাসেজটা ভালোভাবে পড়লে তুমি শুদ্ধ উত্তর বা সঠিক উত্তরটা বের করতে পারবে। তবে তুমি যদি সেটা প্রথম থেকেই যদি তুমি প্যাসেজের প্রতি মনোযোগ দাও তাহলে অবশ্যই সেটা তোমার উত্তর সঠিকভাবে বের করতে সহায়ক হবে। ঠিক আছে? তাহলে আশা করি সবাই বইয়ের 54 পৃষ্ঠায় খুলেছ। আমি টেক্সটটা বেঙ্গলি ট্রান্সলেশন সহ পড়ার চেষ্টা করছি। Okay, let's start. One day, a hare was walking in the forest. একটা খরগোশ বনের মধ্যে হাঁটছিল যখন সে একটা কচ্ছপকে দেখেছিল। The hare was the fastest animal in the forest. খরগোশটি ছিল বনের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী। এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। তাহলে বনের মধ্যে সবচেয়ে দ্রুততম প্রাণী কে ছিল? খরগোশ। পরের লাইন দেখো, দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। কচ্ছপটা ছিল বনের মধ্যে সবচেয়ে ধীর গতির প্রাণী, অর্থাৎ খরগোশটা ছিল সবচেয়ে দ্রুততম আর কচ্ছপটা ছিল সবচেয়ে ধীর গতির প্রাণী। The hare called out to the tortoise, "Hurry up! You are so slow. Can't you walk faster? Can't you run?" খরগোশটা কচ্ছপটাকে ডেকে বলল, তাড়াতাড়ি করো, তুমি খুবই ধীর গতির, তুমি কি আরো দ্রুত হাঁটতে পারো না? তুমি কি দৌড়াতে পারো না? The tortoise felt angry and said to the hare, "Why don't we have a race? Maybe I can win." কচ্ছপটা এতে রাগান্বিত হলো, রাগান্বিত হয়ে খরগোশটাকে বলল, তাহলে আমরা একটা প্রতিযোগিতা দিই না কেন? আমিও তো জিততে পারি। The hare laughed and laughed. "Sure I will win," the hare said. কচ্ছপের কথা শুনে খরগোশটা হাসতেই লাগলো এবং বলল, আমি নিশ্চিতভাবে আমিই জিতব। They agreed to start next to a big tree and finish at the river. কচ্ছপ এবং খরগোশ দুজনেই একটা বড় গাছের পাশ থেকে প্রতিযোগিতাটা শুরু করতে রাজি হলো এবং তারা একটা নদীর ধারে গিয়ে শেষ করবে। Then they called their friends to watch. তারপর তারা তাদের বন্ধু বান্ধবদের ডাকলো তাদের এই প্রতিযোগিতা দেখার জন্য। The hare stood beside the tortoise and the race began. কচ্ছপ এবং খরগোশ পাশাপাশি দাঁড়ালো এবং প্রতিযোগিতা শুরু হলো। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. খরগোশটা খুব দ্রুত দৌড়াতে লাগলো এবং কয়েক মিনিটের মধ্যেই সে দৃষ্টির বাইরে চলে গেল। The hare said to himself, "The tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap." খরগোশটা নিজে নিজে বলল, কচ্ছপটা তো আমার অনেক পেছনে, আমি চূড়ান্ত রেখা দেখতে পাচ্ছি, আমি হালকা ঘুম দিতে পারি। Soon the hare was asleep under a tree
next to the path. শীঘ্রই খরগোশটা একটা গাছের নিচে পথের ধারে ঘুমিয়ে পড়ল। The tortoise walked steadily on and on. কচ্ছপটা অটলভাবে ধীরস্থিরভাবে হাঁটতেই লাগলো। He didn't stop. সে থামল না। So he passed the sleeping hare. শীঘ্রই সে ঘুমন্ত খরগোশকে অতিক্রম করল। The hare slept for an hour. খরগোশটা 1 ঘন্টা ঘুমালো। When he finally woke up, he looked at the finish line. যখন সে জেগে উঠল, সে চূড়ান্ত রেখার দিকে তাকালো। He couldn't believe his eyes. সে তার চোখে বিশ্বাস করতে পারছিল না। Tortoise was almost at the finish line. কচ্ছপটা প্রায় চূড়ান্ত রেখার কাছাকাছি চলে গেছে। The hare ran as fast as he could, but it was too late. খরগোশটা যত দ্রুত সম্ভব দৌড়াতে লাগলো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। The tortoise crossed the finish line and won the competition. কচ্ছপটা চূড়ান্ত রেখা অতিক্রম করলো এবং প্রতিযোগিতায় জিতে গেল। The hare was furious. খরগোশটা অগ্নিশর্মা হয়ে গেল, তার চক্ষু ছানাবড়া হয়ে গেল। টর্টয়েসকে প্রতিযোগিতায় জিততে দেখে সে তার চোখেই বিশ্বাস করতে পারছিল না এবং সে তার যে অসন্তোষ সেটা তার আমরা ফেসের এক্সপ্রেশনটা প্রথমেই আমরা যে ভিডিওটা দেখেছিলাম সেখানেই দেখেছি এবং বুঝতে পেরেছি। আসলে আমরা যখন অতি কনফিডেন্স নিয়ে অতি আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজ শুরু করি, তখন সেই কাজে যদি আমরা মনোযোগ না দিয়ে আমরা খেল হারিয়ে ফেলি, তাহলে অবশ্যই সে কাজে আমরা সফল হতে পারবো না। এক্ষেত্রে কচ্ছপের ক্ষেত্রে যেটা হলো, সে অত্যন্ত ধীরগতির হলেও কিন্তু তার মনের মধ্যে স্ট্রং একটা ডিটারমিনেশন ছিল যে সে তার লক্ষ্যে পৌঁছাবেই, যার কারণে সে সফল হতে পেরেছিল। তো আমি লাস্ট দুটো লাইন একটু পড়তেছি, খেয়াল করো। দ্য টর্টয়েস লুকড ব্যাক অ্যাট দ্য হেয়ার অ্যান্ড স্মাইলড। কচ্ছপটা খরগোশের দিকে তাকিয়ে হাসলো। দেন হি সেড, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। তারপর সে বলল, ধীর হলেও যদি অটল থাকো তাহলে প্রতিযোগিতায় জয়লাভ করা যায়। আসলেই এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারছি এবং এই গল্প এখানে সেট করার একটাই উদ্দেশ্য, সেটা হলো আমাদেরকে এই শিক্ষাটা দেওয়া, জীবনে শত প্রতিকূলতা আসবে, প্রতিবন্ধকতা আসবে, কিন্তু আমরা যাতে ধৈর্য না হারিয়ে বা খেল না হারিয়ে আমরা আমাদের নিজের বিশ্বাসের উপর জোর রেখে আমরা প্রচেষ্টা চালিয়ে যাই, তাহলে একদিন আমরা সফল হবই। এক্ষেত্রে প্রথমে আমরা যে ভিডিওটা দেখেছিলাম হেয়ার অ্যান্ড টর্টয়েস নিয়ে, ওই গল্পেরই ওই ভিডিওটারই পুরো রিফ্লেকশন আমরা রিটার্ন ফর্মে আমরা এখানে এই টেক্সটে দেখতে পেলাম। তো আশা করি তোমরা গল্পটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত দি হেয়ার অ্যান্ড দি টর্টয়েসের স্টোরি নিয়ে আমরা যে টেক্সটটা পড়লাম এবং কিছু ভোকাবুলারি শিখলাম, সেই টেক্সটের আলোকে আমরা কিছু এক্সারসাইজ করার চেষ্টা করব। আর এই এক্সারসাইজ করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। তোমরা নিশ্চয় জানো তোমাদের সিন কম্প্রিহেনশন থেকে 4 ধরনের কোয়েশ্চন সেট করা থাকে। যে তোমার ওখানে প্রথম অপশনটা হলো ম্যাচিং অথবা ফিল ইন দ্য গ্যাপস, নাম্বার 2 ট্রু ফলস, নাম্বার 3 অ্যান্সারিং কোয়েশ্চনস এবং সর্বশেষে একটা টেক্সট রিলেটেড একটা শর্ট কম্পোজিশন দেওয়া হয়,
যেটা তোমাদেরকে নিজ জ্ঞানের আলোকে লিখতে হয়। তো আজকের এই সীমিত পরিসরে আমি অন্তত 2টা আইটেম নিয়ে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তবে একটা কথা জোর দিয়ে বারবার বলতে চাই, এটা প্রথমেই আমি আরেকবার বলেছিলাম, ইংরেজিতে কোনো এক্সারসাইজ সলিউশন করতে গেলে বা ইংরেজিতে তোমার ফ্লুয়েন্সি বাড়াতে গেলে আসলে ভোকাবুলারির কোনো বিকল্প নাই। একটা স্টুডেন্টের বা যে কোনো মানুষের ভোকাবুলারি যত বেশি স্ট্রং হবে, সে ইংরেজিতে তত বেশি দক্ষ হবে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে স্টোরিটা পড়লাম এবং যে ভোকাবুলারিগুলি শিখলাম, ওখান থেকে আশা করছি কনটেক্সটটা মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এখন প্যাসেজটা তোমরা যতটুকু বুঝতে পেরেছ তার আলোকে তোমাদের এক্সারসাইজগুলো করার চেষ্টা করতে হবে। এখানে সেজন্য যে কোনো এক্সারসাইজ করতে গেলে সেটা সিন হোক আনসিন হোক, যে কোনো ইংলিশ টপিক সলিউশন করার ক্ষেত্রে তোমাকে সবসময় কনটেক্সটকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ যেমন আমি যদি এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে কথা বলি, দেখো তোমাদের এখানে 5টা ফিল ইন দ্য গ্যাপস দেওয়া আছে, কিন্তু তার জন্য অপশন দেওয়া আছে 8টি, অর্থাৎ এখানে আমরা 3টি ব্যবহার করব না। তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই কনফিউজড হওয়ার সম্ভাবনা আছে। তোমরা হয়তো উপরের লেভেলের স্টুডেন্টদের মতো গ্রামাটিক্যাল মারপ্যাচের মধ্যে পড়বে না, কিন্তু অনেক সময় দেখা যায় একটা গ্যাপের জন্য 2টা উত্তর তোমাদের কাছে কাছাকাছি মনে হতে পারে। সেক্ষেত্রে বেস্ট অ্যান্সারটা বেছে নেওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে প্যাসেজ বা যে টেক্সট তোমাদের প্রশ্নপত্রের মধ্যে দেওয়া থাকবে সেটা ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। আমি কথা বাড়াচ্ছি না, আমি এক্সারসাইজ শুরু করতেছি। দেখো এখানে আমাদের এই গ্যাপসগুলোর জন্য 8টি অপশন দেওয়া আছে, যেগুলোর মোটামুটি অর্থ আমরা ভোকাবুলারিতে একটু আগে শিখলাম, তারপর আমি একটু রিপিট করতেছি। প্রথম ওয়ার্ডটা হলো ফিউরিয়াস। ফিউরিয়াস অর্থ ছানাবড়া হওয়া বা অগ্নিশর্মা হওয়া। যখন তুমি কোনো একটা কাজে বা কোনো বিষয়ে তুমি অসন্তুষ্ট হও, তখন আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশনটা হয় সেটাই হচ্ছে যে কি ফিউরিয়াস। এটা আমাদের একটা মেন্টাল কন্ডিশন, যেটা আমরা দৈনন্দিন জীবনে চলাফেরা করতে গিয়ে অনেক সময় এরকম কন্ডিশনের মুখোমুখি হয়। আর নেক্সট ওয়ার্ড হলো হ্যাপি। এটাও হয়তো তোমরা সবাই জানো, হ্যাপি অর্থ খুশি বা সুখী, যে কোনো একটা হতে পারে। পরের শব্দটা হলো অ্যাগ্রিড। অ্যাগ্রিড শব্দের অর্থ একমত। তবে এখানে এটা পার্টস অফ স্পিচের দিকে চিন্তা করতে গেলে এটা তোমার ভার্বের পাস্ট ফর্ম বা পিপি হতে পারে, বা অন্য সেন্সে অ্যাডজেক্টিভও হতে পারে। তবে আমি ওদিকে যাব না, কারণ জিনিসটা ওভাবে গেলে তোমাদের জন্য বোঝাটা কষ্টসাধ্য হতে পারে। আপাতত আমরা এতটুকু বুঝলাম, অ্যাগ্রিডটা হলো কি তোমার একমত হয়েছিল, এটা পাস্ট ফর্মের ক্ষেত্রে বা একমত। আর স্টেডিলি বলতে অটলভাবে। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন আমাদের মনে যে দৃঢ় সংকল্প কাজ করে ওটাকে আমরা অটল অবস্থা বলি। আর স্টেডিলি অর্থ হলো অটলভাবে। পরের ওয়ার্ডটা হলো ফরেস্ট। এটার সাথে আমরা বহুল পরিচিত। এই শব্দের অর্থ বন। টর্টয়েস আমরা একটু আগেই শিখলাম এবং আমাদের এই গল্পের অন্যতম ক্যারেক্টার। টর্টয়েস শব্দের অর্থ কচ্ছপ। তবে এই কচ্ছপ অর্থাৎ কচ্ছপ 2 ধরনের আছে। একটা কচ্ছপ আছে তোমার স্বাভাবিকভাবে তোমার স্থলে বাস করে, আরেক ধরনের কচ্ছপ আছে তোমার সমুদ্রে বাস করে। তো সামুদ্রিক কচ্ছপগুলোকে আমরা টার্টল বলে থাকি, আর স্থলে যে কচ্ছপগুলো বাস করে সেগুলোকে আমরা টর্টয়েস বলি। গট ইট? ওকে। দ্য নেক্সট ওয়ার্ড ইজ হেয়ার। দেখো পরের শব্দটা হেয়ার, এটাও এই গল্পের একটা অন্যতম ক্যারেক্টার এবং এই শব্দটা আমরা একটু আগে শিখেছি। এটা একটা প্রাণী,
খরগোশ। হেয়ার শব্দের অর্থ খরগোশ। আর লাস্ট ওয়ার্ডটা হলো ফাস্ট। ফাস্ট শব্দের অর্থ দ্রুত। ফাস্ট শব্দের অর্থ দ্রুত। আচ্ছা, এখন শব্দের অর্থগুলো জেনে নিয়ে আমরা ফিল ইন দ্য গ্যাপস এর অ্যান্সারগুলো করা শুরু করতেছি। এখানে অবশ্যই আমাদেরকে কেয়ারফুলি করতে হবে যাতে আমরা বেস্ট অ্যান্সারটা সবসময় বেছে নিতে সক্ষম হয়। তো প্রথম প্রশ্নটা খেয়াল করো, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য, এখানে নিশ্চয়ই কোনো প্লেস বোঝাচ্ছে। তো আমাদের সামনে যে অপশনগুলো দেওয়া আছে ওখানে আসলে প্লেস বলতে একটা অপশনই আছে, সেটা হলো ফরেস্ট। এবং আমরা অলরেডি টেক্সটে পড়েওছি খরগোশটা বনের মধ্যে হাঁটতেছিল। সো আমরা মোটামুটি নিশ্চিত যে এই উত্তরটা ফরেস্টই হবে। তাহলে আমরা ফরেস্ট এখানে লিখলাম। তবে এখানে একটা কথা তোমাদেরকে একটু যোগ করতে চাই, সেটা হলো যে কোনো তোমার এই ফিলিং গ্যাপস তোমার সলিউশন করতে গেলে যেখানে অন্তত ক্লু দেওয়া থাকবে, উইথাউট ক্লু যেগুলো আছে এগুলো প্রেক্ষাপট ভিন্ন, তবে যেগুলো ক্লু দেওয়া থাকবে সেগুলোতে উত্তরটা প্রথমেই উত্তরপত্রে না বসিয়ে আমরা যদি আগে একটা মাইন্ডসেট করে নিতে পারি, অর্থাৎ আমার সমস্ত গ্যাপসগুলোর সম্ভাব্য উত্তর কী হতে পারে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে। কারণ বললাম যে তোমাদের অনেক সময় একটা গ্যাপের জন্য দুটো উত্তর হতে পারে কাছাকাছি। এখন পরে যদি আমার কাটাকাটিতে হয় তাহলে এই কাটাকাটি বা ওভার রাইটিংয়ের কারণে আমার লেখার যে স্মার্টনেস সেটা অবশ্যই কমে যাবে। তো আমরা প্রথমেই যদি অন্তত মনে মনে এই 5টা গ্যাপসের উত্তর ঠিক করে সেট করতে পারি সেটাই আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো দি ড্যাশ ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট। এখানে স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট, দেখো এখানে এটা হলো মূল ইনফরমেশনের বাক্যের মধ্যে। স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য, বনের মধ্যে সবচেয়ে ধীরগতির প্রাণী। তো আমরা টেক্সট তো পড়েছি, ওখানে তোমার দুটা ক্যারেক্টারের কথা বলা হয়েছিল, একটা হেয়ার এবং আরেকটা টর্টয়েস। এবং স্লোয়েস্ট অ্যানিমাল ইন দ্য ফরেস্ট বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে টর্টয়েসকেই ইন্ডিকেট করা হচ্ছে, কারণ টর্টয়েসটাই কি ছিল, স্লো ছিল, এবং ইভেন ফরেস্টের মধ্যেই সবচেয়ে স্লোয়েস্ট। তাহলে আমাদের এই বি নাম্বার প্রশ্নের উত্তর হবে টর্টয়েস। The tortoise was the slowest animal in the forest. পরের প্রশ্নে যাচ্ছি, they to start a race, একটা প্রতিযোগিতা শুরু করা। দেখো এই বাক্যের মধ্যে তোমার যে মূল ইনফরমেশনটা সেটা হলো স্টার্ট a race, অর্থাৎ একটা প্রতিযোগিতা শুরু করা। তাহলে গল্প থেকেই তো আমরা জানি একটা প্রতিযোগিতা শুরু করার ব্যাপারে হেয়ার এবং টর্টয়েসের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল। যখন টর্টয়েস প্রথমেই প্রস্তাবটা দিয়েছিল তখন হেয়ার সেখানে তার অর্থাৎ সে একমত হয়েছিল। ঠিক আছে, তাহলে একমত হওয়া আমরা প্রথমেই বলেছিলাম সেটা হলো কি অ্যাগ্রিড। অ্যাগ্রি তোমার একমত হওয়া সেটা হলো বেস ফর্ম, আর অ্যাগ্রিডটা হলো পাস্ট ফর্ম। যেহেতু আমাদের কনটেক্সটটা তোমার পাস্ট ফর্মে, সেখানে ওইভাবেই তোমাকে এই অপশনটা সেট করা হয়েছে এবং আমরা এখানে সেই ওয়ার্ডটা ইউজ করছি, দে অ্যাগ্রিড টু স্টার্ট এ রেস। পরের প্রশ্ন, দি টর্টয়েস ওয়াকড, কচ্ছপটা হেঁটেছিল। কিভাবে হেঁটেছিল আমাদের নিশ্চয়ই মনে আছে, সে খুব ধীর স্থিরভাবে তবে অটলভাবে সে হেঁটেছিল। এখানে যদি স্লোলি থাকতো সেই উত্তরটাও এই প্রশ্নের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতো, তবে স্লোলি না থাকার কারণে আমরা অন্য একটা অপশন এখানে নিতে পারি, সেটা হলো স্টেডিলি। স্টেডিলি অর্থ হলো অটলভাবে। তাহলে দি টর্টয়েস ওয়াকড স্টেডিলি।
শেষ প্রশ্নটা, দ্য হেয়ার ওয়াজ অ্যাট দ্য এন্ড। অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড বলতে শেষে বোঝাচ্ছে। তাহলে এই গল্পের শেষে এখানে যে সাবজেক্টটা রয়েছে দ্য হেয়ার, এই তোমার দ্য হেয়ার আর অ্যাট দ্য এন্ড এটার সাথে কী সম্পর্ক? আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, গল্পের শেষে যখন টর্টয়েসটা প্রতিযোগিতায় জিতে গিয়েছিল তখন খরগোশটার অবস্থা একেবারে ছানা ভরা অগ্নিশর্মা হয়ে গিয়েছিল, এবং এই শব্দটার অর্থ আমরা একটু আগে শিখেছি, এটা ছিল তোমার ফিউরিয়াস। ফিউরিয়াস অর্থ অগ্নিশর্মা বা চক্ষু ছানা ভরা হওয়া। তাহলে এখানে যে প্রশ্ন সেই উত্তরটা হবে ফিউরিয়াস। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস অ্যাট দ্য এন্ড। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা 5টা ফিলিং গ্যাপস নিয়ে ডিসকাস করলাম, এবং এই প্রশ্নের উত্তরগুলো আশা করি তোমরা লিখে নিয়েছো। আমার লেখা যদি বুঝতে কষ্ট হয়, আমি তোমার অনস্ক্রিনে কিছু এই স্লাইড, এই উত্তরপত্রে একটা স্লাইড সেট করে দিয়েছি, ওখান থেকেও তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, যাতে পরবর্তীতে তোমরা সেটা কাজে লাগিয়ে যথাযথ উত্তরটা নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা টপিক এক্সারসাইজ করতে যাচ্ছি। আমাদের এবারের টপিক হলো ট্রু ফলস। ট্রু ফলস নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকে সেটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে। যদিও বা গ্রেড 5 স্টুডেন্টদের ক্ষেত্রে, তো প্রাইমারি লেভেলে স্টুডেন্টদেরকে ইনকারেক্ট স্টেটমেন্টের জন্য রাইট স্টেটমেন্টটা প্রোভাইড করতে হয় না, তো শুধুমাত্র ট্রু অথবা ফলস লিখলেই হয়ে যায়। তবে এখানে একটা জিনিস অবশ্যই লক্ষণীয়, সেটা হলো দেখো, তোমাকে প্রশ্নে যেভাবে বলবে তোমাকে উত্তরপত্রে ঠিক সেভাবে লিখতে হবে। অনেক সময় বলা হয় যে রাইট টি ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখন আমাকে যদি টি লিখতে বলে আমি টি লিখবো, ট্রু লিখতে বললে ট্রু লিখব। এটা কিন্তু এটাও একটা তোমাদের মেধা মূল্যায়নের একটা অপশন। আচ্ছা, এবার আমরা প্রশ্নগুলোর দিকে একটু খেয়াল করি। দেখো, প্রথম প্রশ্নটা, দ্য হেয়ার প্রপোজড দ্য রেস। খরগোশটা প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছিল। আসলে কি তাই? আমরা গল্পের মধ্যে জেনেছিলাম আসলে টর্টয়েসটাই তোমার বিরক্ত হয়ে তোমার হেয়ারকে অর্থাৎ খরগোশকে তোমার একটা দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছিল। তাহলে এটা কি হবে? ফলস। পরের প্রশ্ন, দ্য টর্টয়েস টুক আ ব্রেক অন দ্য ওয়ে। অর্থাৎ কচ্ছপটা যাওয়ার পথে বিরতি নিয়েছিল। গল্পের কথা অবশ্যই নিশ্চয়ই সবার মনে আছে। হেয়ার এবং টর্টয়েসের মধ্যে প্রতিযোগিতা শুরু হওয়ার পর বিরতিটা নিয়েছিল আসলে কে? হেয়ার। ইয়েস। তাহলে এখানে যেহেতু টর্টয়েসের কথা বলা হচ্ছে, এই স্টেটমেন্টটাও ফলস। সি নাম্বারের স্টেটমেন্ট দেখো, দ্য হেয়ার ফেল্ট হ্যাপি আফটার লুজিং দ্য রেস। অর্থাৎ প্রতিযোগিতায় হেরে যাওয়ার পর খরগোশটা আনন্দ অনুভব করেছিল না। আসলে খরগোশটা তোমার অগ্নিশর্মা হয়েছিল এবং যথেষ্ট অসন্তুষ্ট হয়েছিল, কারণ প্রথম দিকে তার চলার স্পিড নিয়ে যে গর্বটা ছিল সেটা ম্লান হয়ে গিয়েছিল টর্টয়েস প্রতিযোগিতায় জিতে যাওয়ার ফলে। তাহলে এটাও হবে ফলস স্টেটমেন্ট। ডি নাম্বার, দ্য রেস টুক প্লেস উইথাউট এনি স্পেকটেটর। প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল কোনো দর্শক ছাড়াই। আমরা একটা নতুন শব্দ এখানে শিখতে যাচ্ছি, সেটা হলো স্পেকটেটর। স্পেকটেটর শব্দের অর্থ দর্শক। তাহলে প্রতিযোগিতাটা কি আসলেই কোনো দর্শক ছাড়া হয়েছিল? না। আমরা যতটুকু গল্পটা মনে করতে পারছি, তোমার রেসটা শুরু হওয়ার পরে
তোমার বনের মধ্যে যারা অন্যান্য প্রাণী যেগুলো ছিল সবগুলো ওখানে যোগ দিয়েছিল এই এক্সাইটিং রেসটা দেখার জন্য। তাহলে আমাদের এই স্টেটমেন্টটাও কি হতে যাচ্ছে? ফলস। ডি নাম্বার স্টেটমেন্ট, দ্য হেয়ার ইউজ টু টিচ দ্য টর্টয়েস, অর্থাৎ খরগোশটা কচ্ছপটাকে টিচ করত, বিরক্ত করত। তো আমরা গল্পের একদম শুরুতেই জেনেছি আসলেই তাই, খরগোশটা স্লোলি চলার কারণে এবং হেয়ারের স্পিডটা অনেক বেশি হওয়ার কারণে কম্পারেটিভলি টর্টয়েসের তুলনায় সে প্রায় সময়ই কচ্ছপটাকে বিরক্ত করত। তাহলে আমাদের এই স্টেটমেন্ট হবে ট্রু। আমাদের লাস্ট সেন্টেন্সটা, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, অর্থাৎ ধীর হলেও অটল থাকলে প্রতিযোগিতায় জয়লাভ করা যায়। আসলেই তাই, আমরা এই গল্প পড়ে এই শিক্ষাটাই পেয়েছি এবং আমরা নিশ্চয়ই জানি এটাই এই গল্পের মোরাল। ঠিক আছে, এবং এটা তোমাদের টেক্সটেও এই মোরালটা উল্লেখ আছে। এবং আমরা এই যে গল্পটা তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে ওই গল্পের যে মেসেজ, যে তোমার ইনার যে মেসেজটা ছিল সেটা হলো তোমাদেরকে এই মেসেজটা দেওয়া, অর্থাৎ স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, ধীর থাকলেও যদি তুমি অটল থাকো তাহলে তুমি প্রতিযোগিতায় জয়লাভ করতে পারবে। তাহলে এটাও ট্রু স্টেটমেন্ট। তাহলে আমরা 6টা ট্রু ফলস করলাম এবং আবারও একটু তোমাদেরকে বলি, এই ট্রু ফলসগুলো করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সেন্টেন্সের মিনিংটা আগে ভালোভাবে অনুধাবন করতে হবে, কারণ এখানে সিনোনিম থাকতে পারে, অ্যান্টোনিম থাকতে পারে, বা যে কোনো ইনফরমেশন ইন্টারচেঞ্জ হতে পারে। সবগুলো লক্ষ্য রেখেই অবশ্যই আমরা ট্রু ফলসগুলো বেছে নেওয়ার চেষ্টা করব। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ পর্যন্ত একটা গল্প পড়লাম এবং সেই গল্পের আলোকে কিছু এক্সারসাইজও করার চেষ্টা করলাম। তো পরিশেষে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্কটা হলো তোমার রাইট এ শর্ট কম্পোজিশন অন আ স্টোরি ইউ নো, অর্থাৎ তোমাকে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে একটা গল্প নিয়ে, যে গল্পটা তুমি জানো। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেন আমি এই কম্পোজিশনটা এখানে সেট করেছি। আমাদের প্রশ্নপত্রে যে কম্পোজিশনটা লিখতে বলা হয় সেটা অবশ্যই টেক্সট রিলেটেড হয়ে থাকে। তো প্যারাগ্রাফটা লিখতে গেলে তোমার আমরা প্যাসেজ থেকে অনেক সময় হেল্প নিতে পারি, আবার অনেক সময় আমাদেরকে নিজেদের মতো করে লিখতে হয়। এবং ওখানে যে ক্লুগুলো দেওয়া থাকে, কয়েকটা প্রশ্নপত্র সেট করা থাকে, ওই প্রশ্নপত্রগুলো আমরা অন্তত 5 বাক্যের মধ্যে লিখলেই আমার শর্ট কম্পোজিশনটা হয়ে যায়। তবে তোমরা 5 বাক্যে না, অন্তত 10 থেকে 12টি বাক্যের মধ্যে প্যারাগ্রাফটি সাজিয়ে মোটামুটিভাবে তোমার সেট করার চেষ্টা করবে। কারণ আমি একটা প্যারাগ্রাফ সাজাতে গিয়ে আমি যদি মূল কথাগুলোই যদি সেট করতে না পারি তাহলে আমার এই শর্ট কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখার যে প্রচেষ্টা সেটাই ব্যর্থ হবে। তো গল্প যেটা আমরা শিখলাম বা গল্প থেকে যে আমরা মেসেজটা পেলাম সেই মেসেজ থেকে আমরা তোমার শিক্ষাটা নিয়ে এই গল্পটা বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করব। এক্ষেত্রে তোমরা তোমাদের অভিভাবকদের সহযোগিতা নিতে পারো, বা কোনো সমস্যা ফেস করলে আমাকেও জানাতে পারো, আমার কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাকে সরাসরি কল করেও যে কোনো পরামর্শ আমার কাছ থেকে নিতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদেরকে সহযোগিতা করার। আর প্রিয় অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, করোনাকালীন এই দুর্যোগময় পরিস্থিতিতে আপনার সন্তানের দিকে খেয়াল রাখুন। আপনার সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, কখন বের হচ্ছে, কোথায় ফিরছে বা কখন ফিরছে, এসব বিষয়ে খেয়াল রেখে আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে অবশ্যই মনোযোগী হবেন। আপনি বা প্রত্যেকেই আশা করে এই পরিস্থিতি, করোনার যে ভয়াবহ পরিস্থিতি নিশ্চয়ই একদিন কেটে যাবে এবং একদিন আমরা সবাই আগের মতো সেই আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাসে ফিরতে পারবো, যেখানে সবার সাথে আবার দেখা হবে,
কথা বলবো এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতির ভিত্তিতে আপনার সন্তানের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা আবারও এক হতে পারব। সবার সুস্বাস্থ্য কামনা করছি। এবং আরেকটা কথা এখানে বলতে চাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও ক্লাস পাওয়ার জন্য, এবং অবশ্যই ওখানে আপনার বেল আইকন যেটা আছে ওখানে প্রেস করে আপনার সবসময় নোটিফাইড থাকার চেষ্টা করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।